এই ফেব্রুয়ারিতেই বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার চিকিৎসায় সীমাহীন অগ্রগতির পরও বাংলাদেশে এখনও প্রতি বছর লক্ষাধিক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এই মানুষগুলোকে বাঁচানো, সুস্থ করা এবং সুস্থ জীবনে ফিরিয়ে কর্মক্ষম করে রাখার যাবতীয় পথ নিয়ে আমরা কথা বলবো। আরোগ্য নিকেতনের আজকে বিষয় আমরা দিয়েছি ক্যান্সার নিয়ে যত ভুল ধারণা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন ক্যান্সার বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ মেহবুব আহসান রনি, সহযোগী অধ্যাপক, রেডিয়েশন অনকোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার ইশতিয়াক আহমেদ অনিক, ক্যান্সার বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই ডাক্তার রনি আপনার কাছে জানতে চাই যে প্রতি বছরই তো বিশ্ব ক্যান্সার দিবস আমরা পালন করি, মানে এই এক একটি বছরে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় কি উন্নতি হয়, মানে বলবার মতো কি আছে? যেমন আমি শুরুতেই বলছিলাম যে এখনও 1,09,000-এর মতো রোগী যারা হয়তো আসতে পারছেন না বা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, যদিও এটা গ্লোবোকেনের তথ্য। আপনার কাছে একটু বাংলাদেশের প্রেক্ষাপটটা জানতে চাই ক্যান্সারের। ধন্যবাদ আপনাকে। আসলে প্রতি বছর আমাদের দেশে প্রায় 1.5 থেকে 2 লাখ নতুন ক্যান্সার রোগী আমরা পাই। আর ইন টোটাল আমাদের দেশে 15 লাখেরও অধিক ক্যান্সার রোগী আছে। যদিও আমাদের দেশে কোনো পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি নাই, সেই অর্থে অ্যাকচুয়াল রোগীর সংখ্যা আসলে নির্মূল করা সম্ভব নয়। তো আপনি যেটা বললেন গ্লোবোক্যান যেটা করেছে সেটার আলোকে আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিভিন্ন হসপিটালগুলোতে আমরা পার্সোনাল নিজস্ব ক্যান্সার রেজিস্ট্রি মেনটেন করি, ওইগুলো থেকে আমরা একটা ধারণা পাই। আমি মনে করি যে আসলে ক্যান্সার রোগীর সংখ্যা এর থেকে আরও বেশি, কারণ অনেক প্রত্যন্ত অঞ্চলে পেরিফেরিগুলোতে আক্রান্ত রোগীরা কিন্তু আমাদের পর্যন্ত আসতে পারে না, আসে না, ওরা কিন্তু এই রেজিস্ট্রিতে আসলে কখনোই ঢুকে না। আমার ধারণা এই সংখ্যা আরও বেশি হবে। তো আমাদের দেশে আসলে ক্যান্সার চিকিৎসার জন্য যে চিকিৎসা ব্যবস্থা উন্নত বিশ্বের মতো সব কিছু আছে, কিন্তু সেটা অপ্রতুল। কারণ প্রায় 16-17 কোটি মানুষের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা মানদণ্ড আছে। প্রায় 10 লাখ মানুষের জন্য একটা রেডিওথেরাপি ফেসিলিটি সমৃদ্ধ ক্যান্সার সেন্টার থাকা প্রয়োজন। সেই হিসেবে আমাদের দেশে মিনিমাম 160 থেকে 70টি ক্যান্সার সেন্টার থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে সরকারি বেসরকারি মিলে অ্যারাউন্ড 30 থেকে 40টি সেন্টার রয়েছে। তো সেটা তো আমাদের যে ক্যান্সার রোগী আছে তার জন্য একদম অপ্রতুল। মানে আমরা তো এই গল্প শুনে আসছি যে কতগুলো দরকার, মানে এটা আমাদের একটা মুখস্থ হয়ে যাওয়ার মতো আর কি। কিন্তু মানে এটার পরিবর্তনের জন্য হয়তো বিভাগীয় শহরে ক্যান্সার এর বিভিন্ন সেন্টার করার কথা হয়েছে, এগুলো দিয়েও তো আসলে খুব বেশি যে কাভার হবে ব্যাপারটা তাও তো না। না, এখন 8টা বিভাগীয় শহরে যেটা বললেন নতুন 8টা প্রায় শেষের পথে, ওইখানে হলে তো লোড কিছুটা কম, লোড অবশ্যই কমবে। 8টা বিভাগীয় শহরে তখন ঢাকার উপর চাপটা কমে যাবে। ওই 8টা সেন্টার তো স্বয়ংসম্পূর্ণ থাকবে। ওই 8টা সেন্টারে কিন্তু রেডিওথেরাপি মেশিন, কেমোথেরাপি ফেসিলিটিস সব সহই থাকছে। সুতরাং ওই 8টা সেন্টারে কিছু তো লোড, আমাদের ঢাকা লোডটা কমবে, ডিসেন্ট্রালাইজ হবে, কিছু সেবা তো পাবেই। কিন্তু আমাদের সীমাহীন যে চাওয়া বা বাস্তবতা, সেই জায়গাতে আসলে এটি কতটা কাজ করবে আর কি। হ্যাঁ, ডাক্তার ইশতিয়াক আপনার কাছে আমি জানতে চাইবো যে ক্যান্সারের যে লক্ষণ, এগুলো তো আমরা শুনি অনেকের কাছে, এই চিকিৎসকরা প্রতিনিয়তই আসলে বলছেন, কিন্তু এটা কি কোনোভাবে বলা যায় যে কোন পরিবারের সদস্য বা কারা মানে ক্যান্সারের ঝুঁকিতে পড়তে পারে, এটা কি মানে প্রেডিক্ট করা যায় কিনা? আপনি যেটা জানতে চাচ্ছেন যে ক্যান্সার একজনের হবেই কিনা, কিংবা তার পরিবারে ক্যান্সার আছে, তাহলে ক্যান্সার সে জন্মগতভাবে কিংবা পারিবারিক সূত্রে সে ক্যান্সার তার হবেই কিনা, সেটার ক্ষেত্রে এইটা আমরা কিছু বলি রিস্ক ফ্যাক্টর আমাদের মেডিকেল টার্মে। এটা আমরা কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরি যে তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ কিনা। তার ফ্যামিলি হিস্ট্রি যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যে তার মার আছে কিনা, তার নানির আছে কিনা, মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা বলি আমরা, কিংবা তার বোনের আছে কিনা। তখন আমরা চিন্তা করি যে এই পেশেন্টের যদি মা থাকে, মায়ের ক্যান্সার থাকে অথবা বোনের ক্যান্সার থাকে, তাহলে আমরা চিন্তা করি যে ওনারও হয়তো ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এবং এছাড়াও লাং ক্যান্সার বলেন আপনি, আরও বিভিন্ন ধরনের যে ক্যান্সারগুলো আছে, সেক্ষেত্রেও ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু তার মানে এই না যে কারো ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ মানেই তার ক্যান্সার হয়ে যাবে। এটার কোনো পার্সেন্টেজ আছে যে কত পার্সেন্ট এটা হয়? যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আপনি হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি 20 to 25% একটা সম্ভাবনা আছে। যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, দেখা যায় 100 জনের মধ্যে 20 জনের একটা সম্ভাবনা থাকে। তারপরও এই ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি বলি সতর্কতামূলক ব্যবস্থা,
যেই পেশেন্টের যেই মার হলো তার ফ্যামিলির তার যে মেয়ে কিংবা তার যে নাতি তাদেরকে অবশ্যই একটা চেক আপের মধ্যে যাওয়া যখন একটা পরিণত বয়সে আসবে, এটাকে আমরা বলি যে BRCA 1-2 চেক, ঠিক আছে, ব্রাকা চেক আর কি। আমরা সেইটা পরীক্ষা করে বুঝতে পারি যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু, ঠিক আছে। এই ধরনের আরও বিভিন্ন ধরনের ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আছে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। সেদিন আমাকে একজন প্রশ্ন করতেন যে স্যার আমার ওয়াইফের ওভারিয়ান ক্যান্সার হয়েছে এবং সে ট্রিটমেন্টও পেয়েছে, এবং ট্রিটমেন্ট পাওয়ার পর সে ভালো হওয়ার পর সে একজন তার মেয়ে হয়েছে আর কি। তো আমার মেয়ের হওয়ার সম্ভাবনা কতটুকু? তা আমি বললাম যে এখন যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সে আমাকে মেসেঞ্জারে আমাকে ইয়ে করছে। তো আমি বললাম যে এটা আসলে এটা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না, এটা অনেক ফ্যাক্টরের উপর জড়িত এবং আমাদের ডেইলি টু ডেইলি লাইফস্টাইল সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং এইটা ওভারিয়ান ক্যান্সার যদি ফ্যামিলি থেকে আসেও, সেটা একটা সার্টেইন এজের পরে, একটা নির্দিষ্ট সময় পরে এটা তখন আমাদের চেক আপের মধ্যে অথবা তখন আমাদের মানে গণনার বিষয়। কিন্তু আপনি এখনই নবজাতকের এই সময় আমি বলতে পারবো না যে ওনার ক্যান্সার হবে। কিন্তু আমি মানে এই জায়গাতে একটু ডাক্তার রনি আপনার কাছে জানতে চাই যে যাদের বংশ থেকে 20% বা 10% মানে আশঙ্কা বা ঝুঁকি আছে, মানে ওই ঝুঁকিপূর্ণ মানুষগুলোকে অন্য কোনো ফ্যাক্টর ট্রিগার করে কিনা, যে ফ্যাক্টরগুলো না থাকলে হয়তো উনি সেভ হতেন, এরকম কোনো ব্যাপার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আসলে কিছু তো ফ্যামিলিয়াল ক্যান্সার আছে যেগুলো জেনেটিক্যালি রান করে। সেক্ষেত্রে যেটা আমি ওর সাথে একটু সাপ্লিমেন্ট করছি, ব্রেস্ট ক্যান্সার বলা হয়েছে, ব্রেস্ট, ওভারি, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং কোলোরেক্টাল যেটা কোলন ক্যান্সার, এগুলো কিন্তু ফ্যামিলিয়াল ক্যান্সার হিসেবে আমরা ধরি। এবং ফ্যামিলিতে থাকলে কিন্তু পরবর্তীতে তার যে জেনারেশন আছে তাকে আমরা স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসতে হয়, কারণ তা না হলে কিন্তু তার তো ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। সুতরাং ওই স্ক্রিনিংয়ে থাকলে আর্লি অবস্থায় যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু ফ্যামিলি মেম্বারটা সেভ হয়ে যেতে পারে। ট্রিগারিং ফ্যাক্টর বলতে যেমন কোলন ক্যান্সারের ক্ষেত্রে যদি কোনো পলিপ থাকে কোলনে, যেমন HNPCC অথবা FAP বলে, যারা ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপ অথবা হেরিডিটারি নন পলিপোসিস যেগুলো থাকে, FAP যদি থাকে তার কিন্তু অ্যারাউন্ড 40 ইয়ার্সে তার ক্যান্সার হবে 100%। সুতরাং তাকে আমরা কোলোনোস্কোপির মাধ্যমে যদি স্ক্রিনে না রাখি, আর্লি অবস্থায় যদি ধরতে না পারি, তাকে তো আমরা সেভ করতে পারবো না। ইভেন HNPCC তাদের ক্ষেত্রে হওয়ার চান্স প্রায় 40 to 60%। তো এগুলো তো কিন্তু প্রিভেন্টেবল, বিকজ আমরা যদি স্ক্রিনিং মানে কোলোনোস্কোপির মাধ্যমে যদি স্ক্রিনিং করি তাহলে কিন্তু তার ডিজিজটা খুব আর্লি ধরা পড়তে পারবে, তখন আমরা চিকিৎসা দিয়ে দিতে পারবো। এবার সেই ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে BRCA 1-2 যে মিউটেশন ফ্যামিলিতে যদি রান করে, যেমন মা বোন কারো যদি থাকে, আমরা যদি BRCA যেটা বলি 1-2 যদি মিউটেশনটা টেস্টিং করতে পারি, ওটা যদি পজিটিভ থাকে, তার মানে ফ্যামিলিতে রান করছে, তাহলে কিন্তু কিছু চিকিৎসা ব্যবস্থা আছে। বিখ্যাত হলিউড অ্যাক্ট্রেস অ্যাঞ্জেলিনা জোলির কথা সবসময় ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অ্যাড দেয়া থাকে। ওনার কিন্তু ফ্যামিলিতে রান করছিল BRCA মিউটেশন, যার ফলে উনি কিন্তু বাইলেটারাল মাস্টেকটমি এবং ওফারেক্টমি করা, কারণ ওনার তো হবে, উনি মোটামুটি শিওর যেহেতু ফ্যামিলি তার জেনেটিক রান করছে, সে কিন্তু প্রোফাইলেকটিক্যালি তার ব্রেস্ট এবং ওভারি উনি অপারেশন করে ফেলেছে। সুতরাং এগুলো যদি নাই থাকে আর হবে কোথায়? কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা তো একটু ভিন্ন। এখন কাউকে যদি আমি বলি যে বাইলেটারাল মাস্টেকটমি করা লাগবে, কতজন মা বোন করতে রাজি হবে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। বা যেই পরিবারে আছে সেই পরিবারের মানুষ কতজনই বা আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এখানে আমি স্যারের সাথে কিছু অ্যাড করতে যাচ্ছি যে জেনেটিক্যাল ব্যাপারটা যেটা আছে তার সাথে লাইফস্টাইল কিন্তু অনেকটা মানে ওতপ্রোতভাবে জড়িত, মানে ইম্পর্টেন্ট রাখে এখানে। যেমন কেউ জেনেটিক্যালি তার নাই, জেনেটিক্যালি মানে তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ নাই, সে যে লাইফস্টাইল লিড করতেছে, মানে সে অথবা খুব ফাস্ট ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, কিংবা দেরিতে ঘুমাচ্ছে, যেটা আমাদের এখন মানে স্লিপ রুটিন তো মোটামুটি ডিপ্রাইভ হচ্ছেই, ঠিক আছে। সবাই একটা ফেসবুকের ইয়েতে দেখা যায় কারোরই 12টার আগে কিংবা একটা আর্লি স্লিপ যেটা আমরা বলি, সেটার মধ্যে সে যাচ্ছে না, একটা মানে ডিসিপ্লিন লাইফ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যাদের জেনেটিক হিস্ট্রি অলরেডি আছে কিংবা ফ্যামিলি হিস্ট্রি অলরেডি পজিটিভ, তার জন্য এই লাইফস্টাইল কিন্তু আরও বেশি তার জন্য 2-2-5 মতো কাজ করবে আর কি। আর যার এখন অনেকে বলতে পারেন যে আমি তো লাইফস্টাইল এভাবে চলতেছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। যারা লাইফস্টাইল নিয়মিত চলছেন না, তাদের ক্যান্সার হচ্ছে না, কিংবা যে একজন লাইফস্টাইলের মধ্যে আসেন তার ক্যান্সার হয়ে গেল, এইটার মধ্যে আসলে তাহলে ডিফারেন্সটা কোথায়? তাহলে এটা বেসিক্যালি আসলে জিনের মধ্যে, ঠিক আছে।
এখন কেউ যদি ফ্যামিলি হিস্ট্রি নিয়েই আসে, তার যদি জেনেটিক্যাল সমস্যা থেকেই থাকে, তাকে আরও বেশি কনসাস হতে হবে তার লাইফস্টাইল নিয়ে, যাতে তার এই ধরনের সমস্যা না হয় পরবর্তীতে। ভালো বলেছেন। ডাক্তার রনি, আপনার কাছে জানবো যে আসলে প্রাথমিক লক্ষণগুলো আমরা বহুবার শুনেছি, আবারও একটু আমাদের দর্শকদের একটু পরিচিত করিয়ে দিতে চাই যে সবগুলো ক্যান্সারের কি কমন কোনো ফিচার আছে কিনা, যে আসলে এগুলোর মধ্যে দিয়ে আসলে তাকে যেতে হয়, এই লক্ষণগুলো কি কি? তবে ইন জেনারেল যদি ক্যান্সার পেশেন্ট, তার তো ওয়েট লস হতে পারে, তার ক্ষুধামন্দা দেখা দিতে পারে, খাওয়ার অরুচি হতে পারে, তারপর যদি ফুসফুসের দিকে যদি হয় তাহলে তার শ্বাসকষ্ট, বুকে ব্যথা এগুলো হতে পারে। তারপরে লিভারের দিকে গেলে তার জন্ডিস হতে পারে, পেটে পানি চলে আসতে পারে। কোলোরেক্টামের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে তার যে রেগুলার বাওয়েল হ্যাবিট যেটা, সেটা কিন্তু অল্টার্ড হবে যদি কোলনে হয়, মানে কোনো দিন আজকে নরম একদিন শক্ত, এরকম অল্টার্ড বাওয়েল হ্যাবিট থাকে। অথবা বাথরুমের সাথে রক্ত যেতে পারে পায়খানার সাথে, তারপর নিচে তলপেটে ব্যথা হতে পারে। আর আমাদের দেশে মহিলাদের বেশি হচ্ছে ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তো অবশ্যই ব্রেস্টে ছোট চাকা থাকতে পারে, আর বেশি বেড়ে গেলে তখন তার ব্রেস্টের কালার চেঞ্জ হয়ে যেতে পারে, ওইখান থেকে রস পড়তে পারে, অথবা আমাদের এক্সিলা যেটা বগলের নিচে চাকা থাকতে পারে। আর সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে তার মাসিকের অনিয়মিত মাসিকের স্রাব যেটা, সেটা দুর্গন্ধ থাকতে পারে, রক্ত যেতে পারে, ব্যথা হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে অন্য দেশের মতো না, হেড নেক যেটা, মুখ এবং গলার ক্যান্সার কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে মুখের ভিতরে জিহ্বা অথবা মুখের ভিতরে ছোট একটা ঘা মানে আলসার থাকতে পারে, টিউমার মতো থাকতে পারে, এগুলো আস্তে আস্তে বড় হতে পারে। কথা বলার ক্ষেত্রে তার গলার স্বর পরিবর্তিত হয়ে যেতে পারে। আমি ডাক্তার ইশতিয়াক আপনার কাছে জানতে চাই যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটা ডায়াবেটিস একটা মানুষের হচ্ছে, ও কিন্তু মানে পরীক্ষা হওয়ার সাথে সাথে কিন্তু মেনে নেয় যে ঠিক আছে তার ডায়াবেটিস আছে, বা অনেক সময় এমনও হয় যে ডায়াবেটিস কম আছে কিন্তু তাও সে ভাবতেছে আমার মনে হয় ডায়াবেটিস হয়ে গেছে। ক্যান্সারের ক্ষেত্রে এই ডিনায়ালটা আসলে কীরকম, যে ক্যান্সার হয়েছে কিন্তু তিনি কনফার্ম হতে পারতেছেন না বা উনি বিশ্বাস করছেন না, মানে এইটা কেমন ঘটে? আসলে আপনি যেটা বলছেন যে এটা নতুন যে ক্যান্সার পেশেন্ট, যার ক্যান্সার মাত্র ডায়াগনোসিস হয়েছে, অথবা সে একটা ডিলেমার মধ্যে আছে যে কোথাও কোনো সেন্টারে বলতেছে যে ক্যান্সার হয়ে গেছে, কোনো সেন্টারে প্যাথোলজির সেন্টারগুলোতে যখন আমরা বায়োপসি করতে দিই কিংবা এফএনসি রিপোর্ট করতে দিই, তখন দেখা যায় কেউ বলতেছে না এখনও ক্যান্সার হয়নি, ক্যান্সারের আগের স্টেজ আছে, কিংবা যদি এবং দেখা যায় যে মানে অ্যাট দ্য এন্ড যখন তার ক্যান্সার আসলেই ধরা পড়ে, এইটাকে মেনে নেওয়া আসলে স্বাভাবিক। আপনি যে কারো পক্ষেই বর্তমান মানুষের যে একটা ভুল ধারণা যে ট্রিটমেন্ট কতটুকু আছে কিংবা আমি কতটুকু করতে পারবো, ট্রিটমেন্টের যে ব্যয়বহুলতা, ঠিক আছে, এইটা নিয়ে মানুষ খুব দুশ্চিন্তায় পড়ে যায়, স্বাভাবিক। এখন একটা মানে ক্যান্সার মানে এমন একটা শব্দ যেটা নিয়ে মানুষ মানে অনেক ভয় এবং অনেক অজানা এবং আশঙ্কার মধ্যে থাকে সে মানে ডায়াবেটিস, যেমন আপনি বললেন যে ডায়াবেটিস এখন কিছু ইনসুলিন আছে, আমি ইনসুলিন নিচ্ছি, ইনসুলিন সবাই নিচ্ছে, আশেপাশে সবাই নিচ্ছে, আমিও না ইনসুলিন নিব, এটা নিয়ে কিন্তু ডায়াবেটিস হয়েছে, এটা নিয়ে এখন সেই ট্রমা থেকে কিন্তু মানুষ বের হয়ে পড়ছে। এখন কিন্তু মানুষ ডায়াবেটিসকে কিন্তু মানে নতুন ডায়াবেটিস তো মানুষের প্রাণ একইভাবেই কাটছে, সেটাই আর কি। কিন্তু ডায়াবেটিস নিয়ে কিন্তু মানুষ এখন আগের মতো না যে হ্যাঁ শুনছে হ্যাঁ ডায়াবেটিস, ওকে ওকে ফাইন, আমাকে ওষুধ দিন, ঠিক আছে, মুখে খাবার ওষুধ চলতেছে না, আমাকে ইনসুলিন দিন। কিন্তু ক্যান্সার শব্দটা এখনো এইভাবে মানুষ এখনো মানে আত্মস্থ করতে পারে নাই। মানে ক্যান্সার মানে হচ্ছে এখন মানে মনে হচ্ছে যে এটা একটা লাস্ট মানে বার্ডেন, লাস্ট হার্ডেল যে মানুষের লাইফে, যেটা ওভারকাম করা মনে হচ্ছে যে এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। কিন্তু এখানে আসার আলো যেটা, যদি বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা, বর্তমান যে চিকিৎসা পদ্ধতি, আমরা যদি শুরুর দিকে ক্যান্সারটা ধরতে পারি একদম আর্লি স্টেজে, কোথাও ছড়ায় নাই, এবং সে ট্রিটমেন্ট নিতে অভ্যস্ত এবং সে ট্রিটমেন্ট নিতে ইচ্ছুক, ঠিক আছে, যে সে অনেক পেশেন্ট আছে যে ক্যান্সার ধরা পড়ার পরে তার যে আপনি যেটা বলেন ডিনাইল স্টেজ, যে আমারই কেন হলো, কিংবা আমি কেন এই রোগের আক্রান্ত হলাম, আমার লাইফে আমি তো এমন কোনো কাজ করি নাই, কিংবা আমি তো এমন কোনো পর্যায়ে যাই নাই যে আমি, অনেকেই দেখা যায় স্মোক করতেছে কিন্তু তার ক্যান্সার হচ্ছে না, আমি জীবনে একটা বিড়ি ধরি নাই কিন্তু আমার ক্যান্সার হয়ে গেল, লাং ক্যান্সার হয়ে গেল, কিংবা তার একটা ব্রেস্ট ক্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তো এখন এই যে তার যে একটা ডিনাইল স্টেজ, এইটা যত দ্রুত সম্ভব পার হওয়াটাই বাঞ্ছনীয় এবং মানে অত্যাবশ্যক, এবং তাকে এই স্টেজটা পার করে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। কিন্তু ক্যান্সার যেভাবে এখন মানুষকে আবার বাঁচিয়ে তুলছে,
মানুষের এরকম অনেক কিন্তু পজিটিভ স্টোরি কিন্তু এখন বের হয়, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে আমরা প্রচুর দেখি। সেইটাও আবার অনেকটা আবার সহজও করেছে কিনা, যে না ঠিক আছে ক্যান্সার হয়েছে আমি আমার বাঁচা সম্ভব। আমি এই বিষয়ে আপনাদের কাছে জানবো। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার মেহবুব আহসান রনি, আপনার কাছে আমি বিরতির আগে যদিও জানতে চাচ্ছিলাম ডাক্তার ইশতিয়াকের কাছে, উত্তরটি আপনার কাছে জানতে চাই যে এখন কি ক্যান্সার শোনা মাত্রই আকাশ থেকে পড়ার ব্যাপারটা কিছুটা হলেও কমেছে কিনা? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বা হাতের নাগালে চিকিৎসা পাওয়া, অন্যদেরকে সুস্থ হতে দেখা, বিষয়টি কোন পর্যায়ে আছে? না, এটা তো আসলে হিউম্যান নেচার। ক্যান্সার তো মরণ ব্যাধি হিসেবে সারা ওয়ার্ল্ডেই স্বীকৃত। এবং এটা একটা খারাপ নিউজ, কিন্তু যে কেউ সহজে নিতে চায় না। যেমন পরীক্ষায় যদি আমরা কেউ ফেল করলে কিন্তু রেজাল্ট শিট বারবারই দেখে কি অবস্থা, আসলে কি ফেল করলাম কিনা। ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু মরণ ব্যাধি, সহজে কেউ এটা তো নিতে চাবে না, কারণ সবাই এর ভয়াবহতা সম্পর্কে একটা ধারণা রাখে। তো সুতরাং এই জন্য মানুষের মনও সেটা প্রাথমিকভাবে নিতে চায় না। কিন্তু এটা যত দ্রুত আমরা ডায়াগনোসিসটা আমরা নিজের নিতে পারবো, তাহলে তত দ্রুতই চিকিৎসা করা সম্ভব হবে। কারণ এটা নিয়ে আমরা অনেক ভুক্তভোগী। আসলে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে 6 মাস 1 বছর আগে ধরা পড়ছে, কিন্তু সে বিভিন্ন জনের কাছে ঘুরছে আসলে কি হয়েছে কিনা সেটা জানার জন্য। এই করতে করতে ক্যান্সার স্টেজ 1 থাকলে 2, 3 হয়ে যাচ্ছে, 2, 3 থাকলে 4 হয়ে যাচ্ছে, তখন আর চিকিৎসা করা এত সহজ হয় না। কিন্তু এখন ইদানিং এটার জন্য আসলে হেলথ এডুকেশন তো বড় একটা ফ্যাক্টর। কারণ মানে স্বাস্থ্য শিক্ষা যদি ভালোভাবে প্রচার এবং জনসচেতনতার মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু এটা থেকে ওভারকাম করা সম্ভব বলে আমি মনে করি। কারণ প্রাথমিক অবস্থায় যদি কোনো কিছু ধরা পড়ে আমাদের কাছে, তাহলে চিকিৎসা করা যত সহজ, একটু লেট স্টেজে কিন্তু এত সহজ না। এর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় চিকিৎসা যেমন সহজ, তার খরচও কিন্তু কম হয়। কারণ তার চিকিৎসা পদ্ধতিগুলো কম লাগে। ধরো অনেক সময় শুধু সার্জারির মাধ্যমে আমরা শেষ করে দিতে পারি, অথবা লাগলে কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি। কিন্তু লেট স্টেজে কিন্তু প্রায় সবগুলো মডালিটি চিকিৎসার প্রয়োজন হয়। তখন তার কিন্তু খরচ শারীরিক ঝুঁকি বেশি, অর্থনৈতিক চাপ বেশি, তার আউটকামও কিন্তু কম হয়। ধন্যবাদ। ডাক্তার ইশতিয়াক, আপনার কাছে এখন একটু জানতে চাই যে এই যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, ফটোথেরাপি, যেগুলো আমরা একেবারে বহুল প্রচলিত ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে, মানে এগুলো নেবার ক্ষেত্রে আমরা যুগ যুগ ধরেই শুনি যে মানুষ ভয় পায় বা মনে করে যে এটি আবার তাকে আরেকটা জটিলতার মধ্যে ফেলছে কিনা। আসলে ফেলে কিনা, গবেষণা কি বলে? বা এরকমও তো আমরা শুনেছি যে ওই মেশিনের প্রযুক্তিগত বা আধুনিকায়নের পার্থক্যের কারণেও কিন্তু ক্যান্সার ছড়িয়ে যাওয়া বা খুব স্পেসিফিকভাবে ট্রিটমেন্ট দেয়া না দেয়া, এই বিষয়গুলো কিন্তু আলোচনায় থাকে আর কি। আপনার কাছে জানতে চাই। আপনি যেটা বলেছেন আপনার সাথে আমি পুরোপুরি একমত না। এখানে হচ্ছে যে আপনি বলেন যে কেমোথেরাপি, রেডিওথেরাপি কিংবা ইমিউনোথেরাপি, আমরা ইভেন হরমোন থেরাপি ইউজ করি, প্রত্যেকটা ট্রিটমেন্টেরই কিছু সাইড ইফেক্ট থাকেন। এবং আমাকে অনেক পেশেন্ট প্রশ্ন করেন যে স্যার কেমোথেরাপি নিলে আমি শুনছি অনেক সাইড ইফেক্ট হয়, সেটার আপনারা কী ব্যবস্থা নেবেন কিংবা কী করবেন, কিংবা সেটা নিয়ে আমরা কি ট্রিটমেন্ট নিতে পারবো কিনা, বিশেষ করে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে, যাদের বয়স 50-এর বেশি, 60-এর বেশি, তাদের জন্য আর কি। তো এখানে আমি সচরাচর সবসময় বলে থাকি যে আমরা যদি জ্বর হলে কিংবা কোনো একটা ইনফেকশন হলে যে অ্যান্টিবায়োটিক খাই, সে একটা অ্যান্টিবায়োটিকের একটা সাইড ইফেক্ট আছে। এবং ইভেন আমরা যে এই যে এখন সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড পোলিও ইরাডিকেশন হলো, ঠিক আছে, এবং স্মল পক্স ইরাডিকেশন হলো, এই যে পোলিওর যে ভ্যাকসিন কিংবা রিসেন্ট যে টাইফয়েডের যে ভ্যাকসিন নিয়ে খুব সরকারি একটা হলো যে ভ্যাকসিনের কোনো সাইড ইফেক্ট আছে কিনা। প্রত্যেকটা ওষুধের, প্রত্যেকটা ভ্যাকসিনের একটা সাইড ইফেক্ট আমরা মেজার করে থাকি, কিন্তু এইটা অনেক ট্রায়ালের মাধ্যমে কতটুকু সাইড ইফেক্ট সহনীয়, কতটুকু সাইড ইফেক্ট না হলেই নয়, কিংবা কতটুকু সাইড ইফেক্ট পর্যন্ত আমরা ম্যানেজ করতে পারবো, ডাক্তাররা, চিকিৎসকরা ম্যানেজ করতে পারবেন, সেইটা ট্রায়াল বেসিস পার হয়েই এক একটা ট্রিটমেন্ট আমাদের কাছে আসে, মানুষের কাছে আসে, আমরা তখন সেবাটা নিতে পারি। এখন কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো হরহামেশার দৈনন্দিন চিকিৎসা ব্যবস্থা না। যে পেশেন্টের ক্যান্সার হয়েছে সেই পাচ্ছেন এই ধরনের ট্রিটমেন্টগুলো। এখন কেমোথেরাপি নিলে কিংবা রেডিওথেরাপি নিলে আমার পেশেন্ট ভালো হবে কিনা, কিংবা আমার পেশেন্টের সাইড ইফেক্ট আরও বাড়বে কিনা, ক্যান্সার ট্রিটমেন্টের সময় একটা শব্দ থাকে রিস্ক বেনিফিট রেশিও।
যে আপনার রিস্ক কতটুকু, ট্রিটমেন্টের সাইড ইফেক্টের রিস্ক কতটুকু, আর এই ট্রিটমেন্টটা নেওয়ার পর আমার বেনিফিটটা কতটুকু হবে। তো যখন আমরা দেখি যে পেশেন্টের বেনিফিটটা বেশি হবে, যেটা আমার সাইড ইফেক্ট যেটা আমার ম্যানেজেবল, আমি ম্যানেজ করতে পারবো, সেটা থেকে আমার পেশেন্টটা বাঁচবে। এবং পেশেন্টটা যদি আর্লি ট্রিটমেন্ট নেয়, পেশেন্ট যদি আমার রেডিওথেরাপি বলেন, ইমিউনোথেরাপি বলেন, সে যদি খুব তাড়াতাড়ি নিতে পারে, তাহলে তার এই ক্যান্সার পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে এবং তার 5 ইয়ার সার্ভাইভাল রেট, 10 ইয়ার সার্ভাইভাল রেট এগুলা অনেক বেশি থাকবে। আমরা যদি নর্মালি রাস্তা দিয়েও চলি, আপনি যে অ্যাক্সিডেন্ট হবে না তার তো কোনো ইয়া নেই, আমার কিন্তু রাস্তা দিয়ে যেতে হবে আমাকে, ঠিক আছে, এবং আমাকে হরহামেশা বেরোতে হবে, নইলে নন্দলালের মতো হয়ে যেতে হবে যে ঘর ছেড়ে আর বেরোয়া যাবে না, ঠিক আছে। তাই এখন সেটাই হচ্ছে যে আপনি যখন কেমোথেরাপি নেবেন কিছু সাইড ইফেক্ট থাকবেই, সেটার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থায় ভালো ওষুধ আছে এবং সাইড ইফেক্ট ওভারকাম করার জন্য প্রতিনিয়ত গবেষণা হচ্ছে। এবং সেইটা নেওয়ার পর আপনি যদি পুরোপুরি ক্যান্সার থেকে সুস্থ হন, অথবা ক্যান্সারে যদি আপনার যেই সমস্যাগুলো হচ্ছে সেগুলো যদি কমে যায়, তাহলে আমি কেন কেমোথেরাপি নিব না, কিংবা আমি কেন হরমোন থেরাপি নিব না। কিন্তু নিচ্ছে না এই গল্প তো নাই, এরকম আছে? হ্যাঁ আছে। এটা এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে সচেতনতার অভাবে অনেকেই দেখা যায় ক্যান্সার নিয়ে বসে আছেন। তারা বিভিন্ন হোমিওথেরাপি, আয়ুর্বেদিক চিকিৎসা, যেটা গ্রামেগঞ্জে এখনো হরহামেশা হচ্ছে, কারণ এখনো সচেতনতার অভাব আছে। তারা বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা, ইউনানি চিকিৎসা অথবা হোমিও চিকিৎসা নিয়ে বসে আছেন সময়ের পর সময়, এবং একটা সময় পরে যখন দেখা যায় যে আর উপায় পাচ্ছেন না, তখন তারা আমাদের কাছে দ্বারস্থ হচ্ছে। কিন্তু এখানে আমার জানার বিষয়, ডাক্তার রনি আপনার কাছে জানবো যে এটি কি আসলে শুধুমাত্র সাইড ইফেক্টের ভয়, নাকি আর্থিক চাপ, উনি পারেন না বা ওনার ঢাকায় আসার কোনো ক্যাপাসিটি নাই, উনি ঢাকায় হয়তো একবার আসলেন, তিনি, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে এমনও প্রতিবেদন করেছে যে আপনার মূল চিকিৎসা শুরু হতে কারো 2-3 সপ্তাহ লেগে যায়, এই গল্প আরও অনেক বেশি, সেটা আপনারা জানেন। মানে সেক্ষেত্রে তিনি কি বাধ্য হয়েই কি আসলে আয়ুর্বেদি, হোমিওপ্যাথি এগুলোতে যান কিনা? আমরা অনেক বাবা মাকে দেখেছি সন্তানের ক্যান্সার হয়েছে তিনি জেনেও হাসপাতাল থেকে নিয়ে চলে যান, কারণ উনি জানেন যে তার ছেলেকে বাঁচানোর জন্য কোনো টাকা নেই। গল্পগুলো আসলে কীরকম? হ্যাঁ, এটা একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ হচ্ছে আমাদের দেশে তো কোনো হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম নাই, সুতরাং যার যার খরচ তার নিজেরই করতে হয়। আর ক্যান্সার চিকিৎসা তো ব্যয়বহুল, সবার পক্ষে আসলে সেটা নেওয়া, অ্যাফোর্ড করা সম্ভব না। যেমন আমরা যদি সরকারি খাতেও ধরি, যেমন আমাদের ক্যান্সার ইনস্টিটিউটে আমরা কেমোথেরাপি এখানে ফ্রি পাচ্ছে, কিন্তু কেমোথেরাপি ফ্রি পেলেও তার তো ঢাকায় একটা পেরিফেরির একটা লোক ঢাকায় এসে তার থাকা খাওয়া তো তার নিজের, ওই খরচটা তো তার মিনিমাম বেয়ার করতে হয়। তারপর রেডিওথেরাপির লাইন লং কিউ, সেখানে 3 থেকে 4 মাস 6 মাস সময় লাগে। তো আর্থিক সক্ষমতাও কিন্তু ক্যান্সার চিকিৎসার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ সে যদি সরকারিভাবে, তো আর সবাইকে আমরা ট্রিটমেন্ট করতে পারি না, একটা লিমিট। যেমন প্রতিদিন আমরা 1 থেকে 200 রোগীকে কেমোথেরাপি দিচ্ছি, কিন্তু পেশেন্ট যদি আসে 500, তাহলে তার তো তার অনেক দেরি হয়ে যাচ্ছে। সে যদি দেখে তার 1 মাস পরে পাবে সে সিরিয়াল, সে তো বাইরে যদি দিতে যায় তাহলে তো যে খরচটা হবে তার তো সেটা সম্ভব হয় না, কারণ কেমোথেরাপির ড্রাগও কিন্তু একটু দাম অনেক। সেই জন্য হয়তো হোমিওপ্যাথি এবং কবিরাজি তার দেখে 500-1000 টাকা নিয়ে হয়তো বারবার যেতে হয়, ওইখানে নিয়ে এসে চিকিৎসা করে মনে একটা সান্ত্বনা পাচ্ছে। তো ওইখানে কি 1% কোনো বেনিফিট আছে? কোনো বেনিফিট নাই এখানে, শুধু মৌখিক বেনিফিট। কারণ মৌখিক বেনিফিটটা হচ্ছে কি, ওরা, আমি যেটা পেশেন্টদের থেকে শুনি, ওরা গ্যারান্টি দেয় যে 6 মাসের ভিতরে আপনাকে ভালো করে দেব, মৌখিক গ্যারান্টি। তো 6 মাস পরে এই পেশেন্টগুলো আমাদের কাছে আবার আসে, কিন্তু তখন তো তার হায়ার স্টেজ থাকে, তখন কিন্তু কিছু করার থাকে না। তখন অবশ্য আমি বলি, আপনি যান, এখন বলে গেছি, বলছে এখন আর কিছু করার নাই। কিন্তু এই মৌখিক গ্যারান্টির মাধ্যমে কিন্তু শত শত লোকের মৃত্যুর পর দিকে ওরা ধাবিত হচ্ছে। কিন্তু এটা থেকে ওভারকাম করা, আমরা তো 3য় বিশ্বের একটা অনুন্নত দেশ, উন্নয়নশীলের পথে যাচ্ছি। হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম যদি ডেভেলপ করা না যায়, ক্যান্সার চিকিৎসা কোনোভাবেই সম্ভব না। গল্প বলতে বলতে আমরা নিজেরাও টায়ার্ড হয়ে গেছি, এটা আসলে নাই বা এটা হয় না বাংলাদেশে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আমি বাকি আলোচনায় আবার আসছি। ডাক্তার ইশতিয়াক, আপনার কাছে জানতে চাই যে সাইড ইফেক্টের কারণে যারা একটু দ্বিধার মধ্যে থাকে যে আমি কেমোথেরাপি, রেডিওথেরাপি নেব কিনা, মানে সেই সাইড ইফেক্টের ধরনগুলো আসলে কি কি? মানে এটা তো অবশ্যই ম্যানেজেবল, ধরনগুলো কি কি?
আচ্ছা, আমি যদি একটু ভাগ করে বলি যে কেমোথেরাপির সাইড ইফেক্ট, রেডিওথেরাপির সাইড ইফেক্ট, প্রথমেই বলি তাহলে কেমোথেরাপির সাইড ইফেক্ট। একটা হচ্ছে মানে কমন সাইড ইফেক্ট, মানে মোটামুটি ওভারঅল আর কি পেশেন্ট প্রচণ্ড দুর্বল থাকে, দুর্বল হয়ে যায় আর কি। প্লাস হচ্ছে যে তার ক্ষুধামন্দা, আমরা যেটা লস অফ অ্যাপিটাইট, তার খাবারের অনীহা, তার খাবারের যে রুচিটা আছে সেটা কমে যায়, এবং হচ্ছে সে দুর্বলতা অনুভব করে। দেখা যায় অনেক সময় প্রথম কেমোথেরাপি পরে প্রথম 3-4 দিন সে নিজের কাজ নিজে করতে পারতেছে না, ঠিক আছে, তার সাহায্য লাগতেছে। এটা হচ্ছে ওভারঅল একটা সাইড ইফেক্ট। প্লাস হচ্ছে বমি হয়, অনেকের বমি হয়, ঠিক আছে, বমি বমি ভাবটা থাকে, বমি না হলেও বমি বমি একটা ভাব থাকে। প্লাস হচ্ছে যে আমরা যদি বলি যে ব্লাডের উপর কিছু সাইড ইফেক্ট থাকে, রক্তকণিকার উপর, এখানে হচ্ছে আপনার রক্তকণিকার যে সেলগুলো আছে সেগুলো কিছু কমে যায়। সেটার জন্য আমরা রক্ত পরীক্ষা করি। রক্ত পরীক্ষা করার পর যদি দেখি যে আমাদের রক্ত কমে গেছে, তাহলে আমরা রক্তের সাদা অংশ অথবা রক্তের লাল অংশ আমরা দিয়ে থাকি। তারপর হচ্ছে চুল পড়া, যেটা পেশেন্টের মানে খুবই common। মহিলা রোগীদের সবচেয়ে কমন কোশ্চেন যে আমার চুল পড়বে কিনা। ব্রেস্ট ক্যান্সার অথবা সার্ভাইকাল ক্যান্সার, ইভেন লাং ক্যান্সার, মহিলাদের সবচেয়ে কমন কোশ্চেন যে চুল পড়ে যাবে কিনা। চুল পড়ে যায়, এটা অস্বীকার করার কিছু নাই। সব কেমোথেরাপিতে না, কিছু কিছু কমন কেমোথেরাপি আছে চুল পড়ে যায়, এবং এই চুল কিন্তু আবার তার মানে 6 মাস থেকে এক বছর পরে এর সাথে আবার ফিরে আসে। এটা বলাই হচ্ছে রিভার্সিবল অ্যালোপেশিয়া, কোনোটাই কিন্তু ইরিভার্সিবল অ্যালোপেশিয়া না, ঠিক আছে। এবং হচ্ছে যে তার বিভিন্ন ধরনের যদি বলে থাকি যে অনেক পেশেন্ট দেখা যায় যে কেমোথেরাপির পর হাতে পায়ে জ্বালা পোড়া, ঘুমে সমস্যা, এটা হচ্ছে কেমোথেরাপির একটা মানে কমন সাইড ইফেক্টগুলো। আলাদা করে যদি রেডিওথেরাপির সাইড ইফেক্ট, সেটা হচ্ছে যে রেডিওথেরাপি কোথায় দেওয়া হচ্ছে, মাথার হেড নেক অংশে, নাকি না ব্রেস্টের অংশে, নাকি না অ্যাবডোমেন মানে সার্ভিক্সের রেডিওথেরাপি পাচ্ছে, সেইটার উপর ভাগ করে রেডিওথেরাপির আবার সাইড ইফেক্টগুলো এসে থাকে আর কি। যেমন কেউ যদি হেড নেক অঞ্চলে রেডিওথেরাপি পেয়ে থাকে, দেখা যায় তার মানে খাবার মানে গিলার কষ্ট, প্লাস হচ্ছে তার মুখে ঘা, স্কিনের ঘা হয় অথবা প্রদাহ হয়। এবং অনেক সময় দেখা যায় আপনার ব্রেস্টের রেডিওথেরাপির জন্য তার ফুসফুসে কিছু যদি এনিহাও যদি কোনো কারণে ডোজ বেশি পড়ে থাকে, হয়তো বা একটা মানে কাশি, ঠিক আছে, এই ধরনের বুক ব্যথা, এই ধরনের সমস্যাগুলো থাকে। এবং কেউ যদি সার্ভিক্সের রেডিওথেরাপির জন্য পেটের রেডিওথেরাপি পেয়ে থাকে, তখন একটা ডায়রিয়া অথবা একটু পেট ফাঁপা দিয়ে থাকা, এই ধরনের সমস্যাগুলো তখন হয়ে থাকে আর কি। এবং সবগুলোই ম্যানেজেবল, এবং এখনকার চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশেই সবগুলো ম্যানেজেবল। আচ্ছা, আমি এখানে ডাক্তার রনি আপনার কাছে জানবো যে এই যে প্রজনন ক্ষমতা কমে যাওয়া পর্যন্ত আসলে মানুষের মধ্যে আলোচনা আছে, এটির কোনো মানে সত্য কিনা? কেমোথেরাপি দিলে তো ইফেক্ট, প্রজনন ক্ষমতায় এফেক্ট পড়ে। ইভেন ওই আমরা যদি লোয়ার পেলভিসের রেডিওথেরাপিতেও ইফেক্ট পড়ে। তো সুতরাং সেই জন্য আমরা নতুন ইয়েতে কিছু স্পার্ম এবং ওভাম ব্যাংকিংয়ের একটা ব্যবস্থা আমরা যদি দেখি কি কেমোথেরাপি আমরা ইউজ করছি, সেটা যদি ইফেক্ট পড়বে জানি, তাহলে স্পার্ম ব্যাংকিং অথবা ওভাম প্রিজারভেশনের ব্যবস্থা আছে। এই ব্যবস্থা কি আপনাদের ইনস্টিটিউটে আছে? আমাদের ইনস্টিটিউটে নাই, এটা প্রাইভেট সেন্টারে বাংলাদেশে 1-2টা সেন্টার আছে, ওরা ওইখানে পাঠিয়ে দিলে ওইখানে ওটা করা যেতে পারে। মানে সেটা মানে ইনফার্টিলিটির সেন্টারে গিয়ে রেখে আসা আর কি। সেটাই। আর যে কোনো কেমোথেরাপি অথবা ক্যান্সার চিকিৎসার পরে পরবর্তী 2 বছর কিন্তু আমরা কোনো কনসিভ করতে আমরা নিষেধ করি, কারণ ক্যান্সারের যে রিকারেন্সের হার এবং তার যে ধকল যেটা গেল কেমোথেরাপি রেডিওথেরাপি, সেটা সামলিয়ে ওঠার জন্য তার মিনিমাম 2 বছর তার অপেক্ষা করার প্রয়োজন আছে। এবং আর বেশিরভাগ ক্যান্সারই কিন্তু 2 বছরের ফেরত যেগুলো আসে, রিকারেন্স হয় 2 বছরের ভিতরেই আসলে আসার হারটা বেশি। যত বছর বাড়তে থাকে তখন কিন্তু রিকারেন্সের রেট আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য দেখবেন ক্যান্সারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সার্ভাইভালগুলো 5 ইয়ার্স করা, মানে 5 বছর যদি সে ভালো থাকতে পারে, তারপরে তার কিন্তু এটা ফেরত আসার হারটা অনেক কমে যায়। ক্যান্সার ফিরে আসার গল্প না, মানে ক্যান্সারে বেঁচে থাকার গল্প 5 বছর 10 বছর, মানে এটাকে যে আমরা লিমিট বলছি, বা আসলে এক্সাম্পল তো তাই বলে, এটা ইভেন কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা বলি যে কত বছর পর্যন্ত বাঁচছে, তার মানে কি এটার বাঁচার হার কি আসলে 5-10 বছর পর্যন্তই? না, ব্যাপারটা ব্যাখ্যাটা কি? না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ট্রায়ালগুলো আসলে আমাদের যে কোনো জিনিসের ট্রায়াল এবং এভিডেন্স বেসড কথাবার্তা বলতে হবে। জি জি। প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে যেমন প্রথমে 5 বছরের দিয়েই করা আছে বেশিরভাগগুলো, কিন্তু এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সারের কিন্তু 5 মানে ইয়ার মডেলটা 5-10 মডেলটা 5 দিয়ে শুরু হয়েছিল। তার সাথে কিছু অ্যাড করতে যাচ্ছি আর কি, যে
5 ইয়ার সার্ভাইভাল, 10 ইয়ার সার্ভাইভাল, এই জিনিসগুলো আসলে হচ্ছে যে তারা 5 বছর দেখে যে ক্যান্সারের কারণে রোগীটা মারা গেল কিনা, বা মানে ক্যান্সারের কারণে কোনো তার মানে কি বলবো যে 5 ইয়ার সার্ভাইভালের মধ্যে সে ক্যান্সার ছাড়া অন্য কিছুতে যদি অন্য কোনো ডিজিজ পড়ে মারা যায়, সেটা কিন্তু মানে 5 ইয়ার সার্ভাইভাল। যেমন আমরা ডেঙ্গুর ক্ষেত্রে বলতাম যে ডেঙ্গু কজ হলো ক্যান্সার পেশেন্ট, কিন্তু ডেঙ্গু হলো, সে ডেঙ্গুর কারণে মারা গেল, সে কিন্তু ক্যান্সারের কারণে মারা যায় না, সেইটাই মানে 5 ইয়ার সার্ভাইভাল হতে এখানে ঠিক আছে। কিন্তু যখন মনে করেন যে এই যে 5 বছরের মধ্যে যে ব্যক্তিটা আছে সার্ভাইভ করছে, সে যখন অন্য কোনো অসংক্রামক ব্যাধিতে হয়তো ডায়াবেটিসে আক্রান্ত হলো, কিন্তু ব্যাপারটা কি এমন নয় যে উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে যে ভালনারেবল কন্ডিশনে তিনি থাকলেন, ডায়াবেটিস এটাকে আরেকটু বেশি মানে ট্রিগার করেছে, এরকমও হয় কি? এটা অস্বীকার করার উপায় নাই, উপায় নাই, এটা অস্বীকার করার কিন্তু ধরার ক্ষেত্রে আপনারা তখন ক্যান্সারটা আমরা ধরবো না, আমরা ক্যান্সারটা কিন্তু এখন তো কিন্তু এটা অস্বীকার করার উপায় নাই, কারণ কি সে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তার ইমিউনিটি আসলেই কম, মানে এটা অবশ্যই ইনডিরেক্টলি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে আর কি। স্যার, কিন্তু কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে যেমন এখন ব্রেস্ট, কোলন, রেকটাম, এগুলোর ক্ষেত্রে আমরা এখন আর 5 ইয়ার সার্ভাইভালের কোনো ট্রায়ালে আর কাজ হবে না, এখন মিনিমাম 10, কারণ ব্রেস্ট ক্যান্সার রোগী 10 বছর 20 বছর পর্যন্ত বেঁচে থাকার হিস্ট্রি আছে এবং ভালো হয়ে যাওয়ার হিস্ট্রি আছে। সুতরাং ব্রেস্ট ক্যান্সারে কিন্তু 10 বছরের নিচে যত ট্রায়াল 10 বছর মিনিমাম পর্যন্ত ট্রায়াল হয়ে গেছে, তো 10 বছরের পরে ভালো আছে দেখা যাচ্ছে, ভালো আছে মানে সে ভালোই আছে, আর কোনো ইভেন কোলন, রেকটাম এগুলোর ক্ষেত্রেও এখন 5 ইয়ার আর কোনো ইয়ার না, এখন 10 ইয়ার মিনিমাম এগুলাতে যাচ্ছে। সুতরাং ইট ইজ ইনক্রিজিং, মানে এটা অগ্রগতি, বাংলাদেশের চিকিৎসার মানে উন্নয়ন ঘটছে আর কি। আমি আরেকটি বিষয় জানতে চাই ডাক্তার ইশতিয়াক, যে বাংলাদেশে ক্যান্সারের সেন্টার হিসেবে যে সেন্টারগুলো বেশি পরিচিত, যেমন আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটকে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র বলি, বা হয়তো ঢাকা মেডিকেল, কিন্তু ব্যাপারটা কি এরকম যে সরকারি যত জায়গায় সেবা হচ্ছে এটা খুব ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না? তো মানুষ তো কোনো কোনো জায়গায় বেশি ভিড় করে, কিন্তু এমনও হয়তো হচ্ছে যে মিডফোর্ডে উনি জানেন না এখানে ক্যান্সারের চিকিৎসা হয়, আর একটা সেন্টারে উনি জানেন না, মানে এই জানলে মানে এই লোডটা আসলে বাইপাস হতো কিনা, বা এতে আসলে রোগীরা একটু আরাম পেত কিনা? যেমন যে মানুষটা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে হাঁপিয়ে গেল, সে হয়তো মানে ওই রকম না হাঁপিয়েও আর একটা সেন্টারে হয়তো 5 দিনেই তার চিকিৎসাটা পেয়ে যেতে পারতো, এরকম। এইটা আপনি যেটা বলছেন যথার্থই বলেছেন, যে সবাই ভাবে যে ক্যান্সার চিকিৎসা মানে হচ্ছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট মহাখালী অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু এবং যারা চিটাগাং বেল্টের মানুষ তারা ভাবে চিটাগাং মেডিকেল কলেজ, যারা আপনি ধরেন সিলেট মেডিকেল কলেজ তারা ভাবে সিলেট মেডিকেল কলেজ, এছাড়াও যে আরও সেন্টার আছে আশেপাশে আরও ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন কুর্মিটোলা জেনারেল হসপিটাল, সেখানেও কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বলেন, সলিমুল্লাহ, যদিও হয়তো বা রেডিওথেরাপি মেশিনগুলো নেই, কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে, যখন রেডিওথেরাপির জন্য দরকার হয় কিংবা অত্যাধুনিক চিকিৎসার জন্য দরকার হয়, কেমোথেরাপি তো অ্যাটলিস্ট কেমোথেরাপি হচ্ছে। তো সুতরাং পেশেন্ট যখন দেখা যাচ্ছে যে সে ঢাকা মেডিকেলে সে পারতেছে না, যে পেশেন্টের ওভার বার্ডেনের কারণে, ওভার ফ্লোর কারণে, ঠিক আছে, অতিরিক্ত পেশেন্ট, কিংবা একজন মধ্যবিত্ত আয়ের লোক, সে তার সামর্থ্য আছে যে এখান থেকে একটু ভালো যেতে পারবে, কিন্তু সে এখানে পাচ্ছে না, সে কিন্তু সহজেই অন্য যে কোনো হসপিটালে, এই তথ্যের গ্যাপটা আসলে আছে, তথ্যের গ্যাপটা অবশ্যই, ইভেন এটা আইসিইউর ক্ষেত্রে আমরা দেখি যে অবশ্যই এসে সিরিয়ালটা শুরুই হয় ঢাকা মেডিকেল থেকে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার রনি, আমরা আসলে চিকিৎসা নিয়ে প্রচুর কথা বলি, তাই হয়তো চিকিৎসা নিয়ে আপনাদের কাছে এত বেশি জানতে চাচ্ছি না, তারপরেও এই প্রোটোকলটা একটু জানতে চাই যে আমাদের প্রত্যেকটা খাতে মানে ভাগে, সার্জারিতে, থেরাপিতে বা অন্যান্য যা কিছু লাগে, সেই সব জায়গাতেই আসলে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছে কিনা বা সর্বাধুনিক চিকিৎসা বাংলাদেশ দিচ্ছে কিনা? একটা ক্যান্সার পেশেন্টের কিন্তু অনেক বিভিন্ন মডালিটির চিকিৎসার প্রয়োজন হয়, যেমন সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, কোনো কোনো ক্ষেত্রে ইমিউনোথেরাপি এবং হরমোন থেরাপি, এই সবগুলো মডালিটি আমাদের দেশে আছে। শুধুমাত্র রেডিওথেরাপিতে আমরা ওই সংকুলান করতে পারি না, এই একটা প্রেশার আমাদের আছে। ইভেন সার্জারিতে এখন ব্রেস্ট কনজারভিং সার্জারি যেটা বিসিএস যেটা বলে, সেটা কিন্তু আমাদের ক্যান্সার ইনস্টিটিউটে সব পেশেন্টই বিসিএস হচ্ছে, এবং যারা বাইরে প্র্যাকটিস করছে ওরাও করছে। কেমোথেরাপি যেহেতু আপনি একটু আগে বলেন বিভিন্ন জায়গায় আছে, কেমোথেরাপি যে কোনো জায়গায় দেওয়া সম্ভব, সমস্যা হচ্ছে রেডিওথেরাপি নিয়ে। কারণ প্রথমে যেটা বললাম, যতগুলা মেশিন আমাদের থাকা দরকার ছিল তা নাই আমাদের দেশে। সুতরাং এই রেডিওথেরাপিকে যদি কেউ বিজনেস আকারে নেয়, মানে এটা কি লাভজনক প্রজেক্ট না? অবশ্যই, কিন্তু ইনভেস্টমেন্ট একটু বেশি, এই জন্য বড় বড় গ্রুপগুলো যাচ্ছে না। যেমন বেসরকারি খাতে কিন্তু এখন অনেক জায়গায় আছে, যেমন ল্যাবেড, তারপরে স্কোয়ার, ইউনাইটেড, এভার কেয়ার,
ডেল্টা আসান এমিশন সব জায়গায় কিন্তু আছে, কিন্তু মানুষের ক্যাপাসিটি কি আর ওই হারে বেড়েছে কিনা, মানে যত প্রাইভেট সেন্টার এসেছে আর এখন সরকার যদি কেন আরো করেন বাড়তো, আমরা জানি না আসলে। আরো বাড়লে হয়তো খরচ কমে আসতো। যেমন পেট সিটি স্ক্যান ক্যান্সারের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন। পেট সিটি স্ক্যান আমাদের দেশে সরকারিভাবে করতে লাগে হচ্ছে অ্যারাউন্ড 36,000, 36,000 টাকা, বেসরকারিভাবে 60,000-এর মতো। কিন্তু এটা আমার পার্শ্ববর্তী দেশে কিন্তু এটা 17 থেকে 20-22-এর ভিতরে ওরা করতে পারে। মানুষ কেন যাবে না? সেটাই কারণ। এখন যদি ফেসিলিটি একটু বাড়তো তাহলে হয়তো কষ্টটা কমে আসতো, সেটাও তো একটা ফ্যাক্টর। ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে মানে সব ধরনের ওষুধ আমাদের এখানে তৈরি হচ্ছে কিনা, মানে সেটার দামের ক্ষেত্রেও স্যার যেমন বলছিলেন যে হয়তো পাশের দেশে গেলে এটি অর্ধেক খরচে করছি, ওষুধের ক্ষেত্রে আসলে গল্পটা কেমন? এখানে এখন আমি কিছু বলতে চাচ্ছি যে ওষুধ, হ্যাঁ সব ওষুধ তো আমাদের প্রেক্ষাপটে তৈরি করা সম্ভব না। যে ইমিউনোথেরাপি যেগুলো আছে সেগুলোর মধ্যে দু একটা অলরেডি বাংলাদেশে এসে পড়ছে, যদি হয়তো বা ইম্পোর্ট করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু মানে অ্যাভেলেবেল হচ্ছে। আপনার কারো যদি আর্থিক ইয়ে থাকে, সম্পন্ন থাকে, সে নিতে পারতেছে। এখানে আমি ইন্ডিয়া যাওয়ার ব্যাপারটা আপনি যেটা বললেন, যেহেতু সঙ্গত কারণে একটা এটা এসে পড়ে যে বহির্মুখিতা, বিদেশমুখিতা, ঠিক আছে। আমি এখানে আসলে আপনি এটা না করতে পারবেন না। বাংলাদেশের মানুষ যায় ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মানুষ যায় থাইল্যান্ডে, থাইল্যান্ডের মানুষ যায় ইউকেতে, ইউকের মানুষ যায় না করার তো কোনো সুযোগ নাই, কিন্তু মানুষের যে অযাচিত কারণে যাওয়া, না জেনে যাওয়া, সেটা না। আমি একটু বলি, এখানে মানুষ যে ইন্ডিয়া যাচ্ছে ট্রিটমেন্ট শুরু করতে কিন্তু আরও দীর্ঘগামিতা হচ্ছে, এবং ম্যাক্সিমাম ক্যান্সারের ট্রিটমেন্টে এখন রেডিওথেরাপি এসে পড়ছে। ম্যাক্সিমাম ক্যান্সার ট্রিটমেন্ট রেডিওথেরাপি লাগে। যেটা আমার এখানে মেসেজটা দেওয়ার, সেটা হচ্ছে যে রেডিওথেরাপি কিন্তু আপনি 1 মাস থেকে 2 মাসের নিচে পারবেন না, যে কোনো রেডিওথেরাপি, ঠিক আছে। তো সেই পরিমাণ ভিসার মেয়াদ কিংবা সেই পরিমাণ ততদিন থাকাটা, অনেক পেশেন্ট আছে আমাদের কাছে ভুক্তভোগী রেডিওথেরাপি অর্ধেক নিয়ে এসে পড়ছেন, যে অর্ধেক নিয়ে এসে পড়ছেন। এখন এই যে মেশিন, রেডিওথেরাপিটা মেশিনে দেওয়া হয় এবং মেশিনের যে সেট আপটা, এখানে আপনি ওইখান থেকে অর্ধেক দিয়ে যদি এখানে আসেন, আবার আপনাকে নতুন থেকে সেট আপ করে নিতে হবে। এই যে সে যে তার যে জানার অজ্ঞতার কারণে সে যে গেল, আমি না করতেছি না, আমি বলতেছি যে আপনাকে এটাও জানা উচিত, ঠিক আছে, যে আপনাকে যেমন এই কথাটা আমি আপনার কাছে প্রথম শুনলাম, মানে আমি শুনিনি না, এটা কিন্তু হচ্ছে আমাদের, ঠিক আছে। এবং দেখা যায় অনেক পেশেন্ট দীর্ঘদিন নিতে পারতেছে না, তাকে বলছে যে রেডিওথেরাপি নিতে, সে হয়তো বা মানে কেমোথেরাপি 2টা দিয়ে তার ভিসার মেয়াদ শেষ। আমি এই জায়গাতে আমাদের অনুষ্ঠানে 2-3 মিনিট সময় পাবো। ডাক্তার রনি, আপনার কাছে জানতে চাই যে এটি যেমন একটা বাস্তবতা, ভিসার কারণে উনি হয়তো চিকিৎসা কমপ্লিট করতে পারছেন না, কিন্তু যত লোক চিকিৎসা নিতে যাচ্ছেন পার্শ্ববর্তী দেশে, মানে তাদের কত অংশে এভারেজে, মানে আপনারা যাদেরকে ট্রিটমেন্ট দেন, মানে এই লোকগুলোর অন্তত যাওয়া প্রয়োজন ছিল না, মানে এরকম বাস্তবতা আসলে কেমন? এরকম অনেক পেশেন্ট পাই, সিংহভাগ রোগী তাই। একটা ছোট উদাহরণ দেই, যেমন কোভিডের সময় যে 2 বছর, তখন তো সকল ক্যান্সার রোগীর চিকিৎসা বাংলাদেশেই হয়েছে, মানে এবং আমরা এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করি। মনে করেন আপনি যদি এখনো বলেন যে ভিসা বন্ধ, বাংলাদেশ তো চিকিৎসা নিয়েছে, কিন্তু ওই রোগী কেমন আছে, ওই যে ওভারলোডটা বাংলাদেশে যে বাড়লো, সেই জায়গাতে রোগী কয়টা মূল্য বাঁচলো, সেইটাও আপনি কোথায় খুঁজে বের করতে পারবেন? এবং ইন্ডিয়া থেকে চিকিৎসা করে সবাই যে ভালো হয়ে যায় সেটাও ব্যাপারটা তা না, সেখানে অপচিকিৎসা, যেগুলো ভালো হচ্ছে সেগুলো হয়তো সারফেসে আসতেছে, কিন্তু যারা আমাদের কাছে তো অনেক পেশেন্ট আছে ভুল চিকিৎসা, মেল ট্রিটমেন্ট এবং চিকিৎসার 1 বছরের ভিতরে রিকারেন্স, ওইগুলো তো আর সারফেসে আসে না, কারণ যে যার উপর দিয়ে কষ্ট দেয় সে তো আর এটা পাবলিসিটি করে না, যে ভালো হয় সেই পাবলিসিটি করে। ক্যান্সারের ব্যাপারটা এরকম হওয়া মাত্রই উনি মনে করেন যে আমি আগে উড়াল দিয়ে এসে তারপরে বাংলাদেশে শুরু করি। এখানে কিছু মানে আমি অ্যাড করতে যাচ্ছি যে ইন্ডিয়ার ব্যাপারটা মানুষ আসলে আমাদের সর্বজনীন যে স্বাস্থ্য ব্যবস্থা পুরোটারই আমি দোষ দিব, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হয়তো আমরা তাহলে পেশেন্টদেরকে ওইভাবে বুঝাতে পারিনি। ইন্ডিয়া ফেরতগামী এক পেশেন্ট আমাকে বলছে যে তারা আমাকে জিজ্ঞেসও করে নাই যে আমার বায়োপসি পর্যন্ত করে ফেলছে। তা এখন অথচ আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যখন একটা বলি যে বায়োপসি করতে কিংবা বায়োপসি করার জন্য, তখন দেখা যায় পেশেন্টের যেই পরিমাণ, ওই পার্শ্ববর্তী দেশে যখন যায় তখন তাকে দেবতা মনে করেই চিকিৎসাটা নেই, আর আপনি যখন দেন, আমরা যখন দিই, তখন অনেক যদি কিন্তু প্রশ্ন চিকিৎসক আমার কাছে হয়তো প্রতারণা করছে, কিন্তু প্রতারক তো সারা পৃথিবীতেই আছে, সেটি আমাদের জানা উচিত। আপনাদের দুজনকে ধন্যবাদ, চমৎকার করে অনেক বিশ্লেষণ করেছেন, এবং আবারও আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং এখন টেলিভিশনকে। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছর আমরা এই আলোচনা তো করি, আবারও করব। আপনাদের জানিয়ে রাখি যে ক্যান্সারের
ঝুঁকি থেকে আমরা কেউ আসলে মানে দূরে নই। আপনি একেবারে সম্পূর্ণ সুস্থ মানুষ যদি হন, আপনার পরিবারে ক্যান্সারের কোনো যদি হিস্ট্রি বংশে নাও থাকে, আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। তাই ক্যান্সারের লক্ষণগুলো জানুন, যদি পরিবারে থাকে তাহলে সেটি নিয়ে পরীক্ষা নিরীক্ষার চেষ্টা করুন, এবং ক্যান্সার হয়ে গেলেই বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সবার আগে পরামর্শ নিন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিয়ে ভালো থাকেন। এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।